মিস্টিরিয়াস এডুকেয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন সংক্রান্ত আলোচনা, অর্থাৎ ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। এক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে সংবিধান কী। ইংরেজিতে একটি কথা আছে যে নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তা হচ্ছে আবিষ্কারের মা। যদি প্রয়োজন না থাকে তবে কোনো কিছু আবিষ্কার হবে না। তাই সংবিধানও ঠিক প্রয়োজনের ভিত্তিতেই উদ্ভব হয়েছে। আমরা যদি প্রাচীন সময়ে ফিরে যাই তবে সেখানে দেখব মানুষ জঙ্গলে থাকছে এবং তারা একটি একঘেয়েমি অর্থাৎ মনোটোনিয়াস জীবন অতিবাহিত করছিল। তারপর যখন তাদের মধ্যে র্যাশনালিটি জাগছে এবং কোনো একটি গাছ বা পুকুর বা কোনো একটা বস্তুকে আমার বলে দাবি জানাচ্ছে, তখনই কিন্তু তাদের মধ্যে বিভেদের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে উল্লেখ্য যে এর আগে কিন্তু এই নিজস্ব ধারণাটি তাদের মধ্যে ছিল না। যাই হোক, তাদের মধ্যে নিজস্বতাকে নিয়ে যে বিবাদ দেখা দিল, তার ফলে সমাজের সৃষ্টি হলো বিশৃঙ্খলার। এমতো অবস্থায় তারা চুক্তি করে সার্বভৌম ক্ষমতাসম্পন্ন কর্তৃত্ব গড়ে তুলল তাদের সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য। আর এই সার্বভৌম ক্ষমতাসম্পন্ন কর্তৃত্ব তার যাবতীয় নিয়মকানুন যার উপর ভিত্তি করে চালাতো, সেটিই হলো সংবিধান। তাহলে আমরা এক কথায় বলতে পারি, একটি দেশের অন্তর্গত জনগণকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন বা আইনের সমাহার হলো সংবিধান। অর্থাৎ দ্য পলিটিক্যাল সিস্টেম অফ এনি কান্ট্রি ইজ নোন বাই ইটস কনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা তার সংবিধান দ্বারা পরিচিত। এছাড়া বলা যেতে পারে যে দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ দ্য পিপল অফ এনি কান্ট্রি আর রিফ্লেক্টেড থ্রু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়ে থাকে সংবিধানের মাধ্যমে। আবার in all democratic countries, the constitution is recognized as supreme, or it is regarded fundamental law of the land. অর্থাৎ সব গণতান্ত্রিক দেশেই সংবিধান সর্বোচ্চ হিসাবে স্বীকৃত হয়ে থাকে এবং এটি দেশের মৌলিক আইন হিসাবেও কিন্তু পরিচিত। এখন আমরা দেখে নিব সংবিধানের টাইপস। ডকুমেন্টের উপর ভিত্তি করে, অর্থাৎ বেসড অন নেচার অফ ডকুমেন্ট, এই ডকুমেন্টের প্রকৃতির উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন এবং অপরটি হচ্ছে অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশনের অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং আমেরিকান কনস্টিটিউশন। অপরদিকে আনরিটেন বা অলিখিত সংবিধানের উদাহরণ হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন, নিউজিল্যান্ড এটসেট্রা। অপরদিকে পলিটির উপর বেস করে বা পলিটির প্রকৃতির উপর বেস করে আমরা সংবিধানকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিটারি কনস্টিটিউশন এবং অপরটি হচ্ছে ফেডারেল কনস্টিটিউশন। ইউনিটারি কনস্টিটিউশনের ক্ষেত্রে যে অথরিটি, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল অথরিটি দেখা যাবে এবং এটার অন্যতম উদাহরণ হলো ব্রিটিশ কনস্টিটিউশন। অপরদিকে ফেডারেল কনস্টিটিউশনের ক্ষেত্রে তোমার যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে ক্ষমতাটিকে দুটি সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একটা হচ্ছে কেন্দ্র সরকার এবং অপরটি হচ্ছে রাজ্য সরকার। এবং এই ফেডারেল কনস্টিটিউশনের অন্যতম উদাহরণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এটসেট্রা। আমাদের আজকের টপিকের কেন্দ্রীয় বিষয় হলো ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি। ফলে স্বাভাবিকভাবে আমাদেরকে ভারতের ইতিহাসের আপেক্ষিক স্মৃতিচারণ করতে হবে। আমরা সকলেই জানি, যেদিন ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট বন্দরে ইংরেজ বণিক উইলিয়াম হকিন্সের 5 শোটনি বাণিজ্যতরী হেক্টর নোঙর ফেলে, প্রকৃতপক্ষে সেদিন থেকেই দক্ষিণ এশিয়ার, বিশেষত ভারতবর্ষে বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপ দেখায়। সেই তারিখটি ছিল 1600 খ্রিস্টাব্দের 24শে আগস্ট। এতদূর সমুদ্র পাড়ি করে হকিন্স কেন ভারতবর্ষে এসেছিল? তার কারণ ছিল, বহু বছর থেকে ওলন্দাজ বণিকরা কী করত, যে ইংল্যান্ডে গরম মশলাকে সরবরাহ করত এবং তারা যখন হঠাৎ গোলমরিচের দাম ইংল্যান্ডে বৃদ্ধি করে দিল, তখন ইংল্যান্ড জুড়ে একটা ক্ষোভের সৃষ্টি হলো। প্রতিক্রিয়া স্বরূপ দেখা দিল 1599 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর 24 জন ধনী ব্যবসায়ীর উদ্যোগে গঠিত হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
এরপর আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে 1757, 1857 এই সালগুলোর যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। 1757 সাল থেকে 1857 সাল এই দীর্ঘ সময় ধরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঔপনিবেশিকতার পাশাপাশি সাম্রাজ্যবাদ প্রসারে অগ্রসর হয়েছিল। 1858 সালে কী হলো, মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করে নিল এবং তিনি বললেন যে তোমাদেরকে গুড গভর্নেন্স দেওয়া হবে, এবং এই প্রতিশ্রুতি দিয়ে ভারতের যে শাসনভার সেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে সঁপে দিল। এবং ব্রিটিশ পার্লামেন্টের হাতে যখন ভারতের শাসনভার চলে গেল, ঠিক সেই সময় থেকে ভারতীয়রা কীভাবে চলবে, ভারতীয়রা কীভাবে তার নিজের দেশে তার জীবন কাটাবে, সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত সংক্রান্ত যাবতীয় মৌলিক নিয়মকানুন বা আইন তৈরি পাস হয়ে আসতো ব্রিটিশ পার্লামেন্ট থেকে। অর্থাৎ আমাদের দেশের মানুষ কীভাবে চলবে সেটা ঠিক করে দিত ব্রিটিশ পার্লামেন্ট। এই হিসাবে আমরা দেখি বিভিন্ন আইন, যেমন 1858 সালের ভারত শাসন আইন, 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1909 সালের পার্লামেন্ট রিফর্মস অ্যাক্ট এবং 1919 সালের মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, 1935 সালে ভারত শাসন আইন, এই সমস্ত আইনগুলো কিন্তু আমরা দেখতে পাই। এক্ষেত্রে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 1919 সালে যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে যে আইনটি ভারতীয়দের জন্য পাস হয়ে আসে, সেই আইনের বিরুদ্ধে সারা ভারতব্যাপী কিন্তু একটা সংগ্রাম শুরু হয়েছিল। সেই সংগ্রাম যখন শুরু হয়েছিল ঠিক সেই সময় ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটি কমিশনকে কিন্তু ভারতবর্ষে পাঠানো হয়েছিল। হ্যাঁ, সেই কমিশনটার নাম হচ্ছে সাইমন কমিশন। এক্ষেত্রে তোমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে ভারতীয়দের জন্য প্রথম সংবিধান যে প্রয়োজন বা ভারতীয়রা নিজেরাই যে সংবিধান রচনা করবে, এই কথাটি প্রথম বলেছিলেন কিন্তু মহাত্মা গান্ধী, এবং এটি তিনি বলেছিলেন 1922 সালে। অর্থাৎ প্রথম গান্ধীজি 1922 সালে ভারতীয়দের জন্য সংবিধান রচনার কথা বলেন, এবং তিনি এক্ষেত্রে তার একটি গ্রন্থ ইয়ং ইন্ডিয়া, এবং সেই ইয়ং ইন্ডিয়াতে তিনি বলেছেন যে স্বরাজ উইল নট বি এ ফ্রি গিফট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ইট উইল বি এ ডিক্লারেশন অফ ইন্ডিয়াস ফুল সেলফ এক্সপ্রেশন। অর্থাৎ স্বরাজটা ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা উপহার দেওয়ার কোনো বিষয় না, বা উপহার আমরা যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে স্বরাজ থেকে পাবো সেরকম কোনো ব্যাপার না। স্বরাষ্ট্র হচ্ছে ভারতীয়রা তাদের নিজেদের যে ডিক্লারেশন করবে কিসের, সেলফ এক্সপ্রেশন, তাদের আত্মপ্রকাশ ঘটাবে, এরকম কথা তিনি বলছেন। এক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতের, তাহলে কী বললাম যে ভারতীয়দের জন্য সংবিধান রচনার কথা প্রথম বলেছেন মহাত্মা গান্ধী 1922 সালে। কিন্তু আরেকটি প্রশ্ন এখানে যেটা ইম্পর্টেন্ট আসে যে ভারতীয়দের সংবিধান রচনার জন্য প্রথম গণপরিষদ গঠনের কথা কে বলেছেন, সেটা কিন্তু হবে এম.এন. রয় 1934 সালে। হ্যাঁ, তাহলে সংবিধানের কথা বলেছেন কে, গান্ধীজি 1922 সালে, এবং গণপরিষদ গঠনের কথা বলেছেন কে, বা ওই সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠনের কথা বলেছেন এম.এন. রয় কত সালে, 1934 সালে। এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এক্ষেত্রে দেখো 1919 সালের সে আইনের বিরোধিতা যখন শুরু হলো ভারতব্যাপী, তখন কী হলো, সাইমন কমিশনকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারতে পাঠানো হলো। এবং সাইমন কমিশন যখন ভারতে আসলো, তখন ভারতীয়দের একটা দাবি হলো যে সাইমন কমিশনে যেহেতু কোনো ভারতীয় নেই, তাহলে সেই সাইমন কমিশনের ভিতরে একজন ভারতীয়কে রাখা হোক। কিন্তু সাইমন কমিশন থেকে বলা হলো যে ভারতীয়রা এতটাও শিক্ষিত হয়ে যায়নি যে তারা তাদের জন্য যে প্রয়োজনীয় নিয়মকানুন বা তাদের জন্য কী নিয়ম বা কোন আইনটি ভালো সেটা বোঝার মতো ক্ষমতা রয়েছে। এই কথাটি যখন বললো, তখন ভারতীয়দের মধ্যে একটা তীব্র ক্ষোভের দেখা দিল। এবার তখন কী ছিল যে কংগ্রেস, ভারত মানে তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু দুটো ভাগ ছিল, আমরা কি জানি, একটা হচ্ছে চরমপন্থী এবং অপরটি হচ্ছে নরমপন্থী। তো যারা চরমপন্থী ছিলেন তারা কী করলেন, যে গো ব্যাক সাইমন, এই স্লোগানটি কিন্তু ফেমাস হয়েছিল, যে গো ব্যাক সাইমন, এবং এটি মূলত করেছিল যে সমস্ত চরমপন্থী নেতাবর্গ রয়েছেন তারা, এবং তার মধ্যে অন্যতম হলেন লালা লাজপত রায়, এবং তিনি সেই আন্দোলন করতে গিয়ে কিন্তু পুলিশের লাঠির আঘাতে মারা যায় মুম্বাইয়ে। নরমপন্থীরা কী করলো, যে আমরা কি জানি যে কংগ্রেস তার যাবতীয় অধিবেশন, সর্বদলীয় বৈঠকের যে অধিবেশন, সেটা কিন্তু ডিসেম্বর মাসে ডাকতো। কিন্তু যেহেতু সাইমন কমিশন এরকম একটা কথা বললো, সেই কথার পরিপ্রেক্ষিতে কী করলো নরমপন্থীরা, 1928 সালের ফেব্রুয়ারি মাসে সর্বদলীয় বৈঠক দিল্লিতে ডাকলো। অর্থাৎ 1928 সালে ফেব্রুয়ারি মাসে কংগ্রেস যে তার সর্বদলীয় বৈঠক ডাকলো, এবং সেখানে কী করা হলো, মতিলাল নেহরুর নেতৃত্বে একটা কমিটি গঠন করা হলো, এবং তাকে বলা হলো যে তুমি একটি সংবিধান রচনা করো, বা সংবিধান রচনা করার দায়িত্ব দেওয়া হলো ওই কমিটিকে। 1928 সালের আগস্ট মাসে নেহরু রিপোর্ট প্রকাশ হয়ে গেল। অর্থাৎ
তোমার ফেব্রুয়ারি আগস্ট 6 মাসের মধ্যে কিন্তু সংবিধান রচনা করে দিয়ে দিল। 1928 সালের ডিসেম্বর মাসে এই নেহেরু রিপোর্টটিকে কলকাতার অধিবেশনে কংগ্রেস গ্রহণ করলো। ইংরেজরা এই বিষয়টিকে কোনো গুরুত্বই দিল না, ঠিক আছে। এরপর আমরা কি দেখছি, সাইমন কমিশন 1930 সালে ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছে রিপোর্ট। এই যে 1919 সালে যে আইনের বিরোধিতা করছিল ভারতবর্ষ জুড়ে, সে বিরোধিতা কেন করছে সেটা যাচাই করার জন্য কিন্তু সাইমন কমিশনকে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রেরিত করা হয়েছিল, এবং সাইমন কমিশন সেই অনুসন্ধান করে এবং যাবতীয় বিষয়টা যাচাই করে 1930 সালে ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছে, দিয়ে তার রিপোর্ট পেশ করছে। এবং সেই রিপোর্ট পেশ করার পর কী হলো, আমরা দেখলাম যে 3টে গোলটেবিল বৈঠক, এই ফার্স্ট রাউন্ড গোলটেবিল বৈঠক, সেকেন্ড রাউন্ড গোলটেবিল বৈঠক এবং থার্ড রাউন্ড গোলটেবিল বৈঠক। এরপর আমরা প্রথমেই তোমাদেরকে বললাম যে 1934 সালে এই এম.এন. রয় প্রথম কী বললেন, যে ভারতীয়দের জন্য গণপরিষদ গঠনের কথা বললেন, যে সংবিধান রচনার জন্য যে একটা সংবিধান রচনা করতে গণপরিষদ লাগবে, সেই গণপরিষদ গঠনের কথা কে বললেন, এম.এন. রয়। এরপর আমরা দেখছি যে 1939 সালে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে তখন আমরা কি জানি, যে একদিকে মিত্রশক্তি এবং অপরদিকে অক্ষশক্তি। এবং এই যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন ইংরেজ বা ইংল্যান্ড উপলব্ধি করছে, যে বা ব্রিটিশরা উপলব্ধি করছে যে তাদের ঔপনিবেশ পুরো পৃথিবী জুড়ে তাদের যে ঔপনিবেশ ছিল, সেই ঔপনিবেশকে আর মনে হয় টিকিয়ে রাখা সম্ভব হবে না। এই জন্য 1940 সালে ভারতীয়দের কাছে একটি অফার দিল। 1940 সালে, যেটা 1940 আগস্ট অফার নামে আমরা যেটা জেনে থাকি বা জানি, সে 1940 সালে আগস্ট অফারে বললো যে ঠিক আছে, ভারতীয় সংবিধানের জন্য গণপরিষদের একটা প্রয়োজনীয়তা রয়েছে, এই কথাটা কিন্তু বললো। 1940 সালে কথাটা বলার পর 1942 সালে তারা একটা মিশন পাঠাচ্ছে, সেই মিশনটার নাম হচ্ছে ক্রিপস মিশন। এবং 1942 সালে সেই ক্রিপস মিশন যখন আসে ভারতে, এবং সে ভারতে ওই মিশনটা আসে কতগুলি শর্ত নিয়ে। শর্ত কি, যে বলা হয় ভারতকে ডোমিনিয়ন স্টেটের মর্যাদা দেওয়া হবে, তার সাথে সাথে কি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা সংবিধান রচনা করা হবে, একটি মাত্র কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটি দ্বারা পুরো ভারতীয়দের জন্য সংবিধান রচনা করা হবে। 3 নম্বর যে শর্ত সেটা বলছে কি, যে প্রিন্সলি স্টেটগুলো যদি চায় তাহলে তারা আলাদা দেশ বানাতে পারবে। এই 3টি শর্ত যখন দিল তখন সেটিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই যে শর্ত 3 নম্বর, যে প্রিন্সলি স্টেটগুলি আলাদা দেশ বানাতে পারবে, এই শর্তের কারণে তোমার কংগ্রেস এটিকে মানলো না বা রিজেক্ট করে দিল। এবং মুসলিম লীগ এটিকে মানলো না, কারণ মুসলিম লীগ চেয়েছিল যে ভারতেরকে কমিউনাল বেসের উপর ভিত্তি করে ভারতকে ভাগ করা হবে, তার সাথে সাথে ভারতীয়দের সংবিধান রচনা করবে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পাকিস্তান বা যে দেশটি তৈরি হবে, ঠিক আছে, তখন তো দেশ তৈরি হয়নি পাকিস্তান, তো সেই সময় কমিউনাল বেসের উপর ভিত্তি করে অপর যে দেশটি বা এক কথায় মুসলিমদের জন্য একটা নতুন অপর একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন, বা অপর একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে। কিন্তু ক্রিপস মিশনে বলেই দিয়েছে যে একটি মাত্র কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। এবং এই কারণে আরেকটি কথা এখানে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ক্রিপস মিশনে বলে দেওয়াই হয়েছিল যে হয় তোমরা রিজেক্ট করো, নাহলে তোমরা সেটিকে মেনে নাও বা অ্যাকসেপ্টেড করো। কিন্তু একটি শর্ত মানবো, অপর শর্তটি মানবো না, এমন কিছু না, হয় পুরোপুরি রিজেক্ট নাহলে পুরোপুরি অ্যাকসেপ্টেড, এই কথাটি বলা হয়েছিল। তো এখানে দেখা গেলো কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও সেটিকে রিজেক্ট করলো এবং সাথে সাথে মুসলিম লীগও রিজেক্ট করলো। 1942-এর পরে তারপর আমরা কি দেখছি, যে 1945 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, এবং ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক অপর একটি কমিশন কিন্তু ভারতবর্ষে প্রেরিত হচ্ছে গত সালে 1946 সালে। সেই মিশনটার নাম হচ্ছে কি, ক্যাবিনেট মিশন। তোমরা সকলে এটাকে একটু গুরুত্ব সহকারে শুনবে, যে ক্যাবিনেট মিশন কিন্তু ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদের গঠন করা হয়েছিল, সেই গণপরিষদের ক্ষেত্রে ক্যাবিনেট মিশনের ভূমিকাই হচ্ছে অন্যতম। কারণ এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে ভারতে গণপরিষদকে গঠন করা হয়। ক্যাবিনেট মিশন 1946 সালে যে এসেছিলো, সে কিন্তু কতগুলি শর্ত নিয়ে এসেছিলো। শর্তের মধ্যে কি, যে মুসলিম লীগ যে দাবি করেছিল যে পৃথক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটিকে রিজেক্ট করে দিয়েছিল বা রিজেক্ট করার কথা। এবং তার সাথে সাথে কি বলা হয়েছিল, যে লুজ টায়ার্ড ফেডারেল সিস্টেম করা হবে, অর্থাৎ প্রিন্সলি যে স্টেটগুলি আছে তাকে কেন্দ্রের তুলনায় একটু ক্ষমতা দেওয়া হবে বা কর্তৃত্ব দেওয়া হবে, এই কথাটা বলা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ এই শর্ত দুটোই মেনে নেয়, এবং শর্তগুলি যখন মেনে নেয় তখনই কিন্তু সংবিধান রচনার জন্য যে গণপরিষদ সেটি কিন্তু গৃহীত হয়ে যায় 1946 সালের নভেম্বর মাসে। পরবর্তী ভিডিওতে গণপরিষদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই পরবর্তী ভিডিওটি পেতে হলে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন, যেটি আমাকে নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।